হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে থেকে আমরা আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স অ্যানিমের সিজন 2 শুরু করতে যাচ্ছি। তো গাইস, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ক্ল্যাভেটাস অ্যানিমে নিয়ে, যেখানে একসাথে কয়েকটা এপিসোড দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি 1 ঘন্টার ভিডিও বানাতে গিয়ে একটা বড় সড়ো বাস খাবো। আর ওই ঝামেলাটার জন্য এই সপ্তাহে সেভেন প্রিন্সের আপনারা একটা ভিডিওই পাবেন। আমি চেয়েছিলাম সেভেন প্রিন্সের 2টা এপিসোড এই সপ্তাহে আপলোড করতে। যাই হোক, এমন ভুল আর কখনোই করবো না। অনেক ভালো একটা শিক্ষা পেয়েছি। আর আপনারা এই সেভেন প্রিন্সের প্রতি এত আগ্রহ দেখিয়েছেন, যার জন্য এই দ্বিতীয় সিজন অনেক দ্রুত নিয়ে আসা। আমি তো গাইস অন্য একটা অ্যানিমের ভয়েস ওভার শুরু করেছিলাম, তবে আপনাদের আগ্রহ দেখে ভাবছি সেভেন প্রিন্সটা সম্পূর্ণ শেষ করব। তো আজকে আমরা এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন প্রিন্স অ্যানিমের সিজন 2 এর এপিসোড 1, অথবা বলতে পারেন এপিসোড 13। তো গাইস, একটা কাজ করি, আমরা এই অ্যানিমেটা সিজন 2 এর এপিসোড 1 না ধরে, যেটা সিজন 2 এর এপিসোড 1, আমরা সেটাকে বলবো এপিসোড 13 অথবা এপিসোড 13। তাহলে দেখা যাবে সবারও বুঝতে সুবিধা হবে এবং আমারও এক্সপ্লেন করতে সহজ হবে। তবে গাইস, একটা বিষয় মনে রাখবেন, এপিসোড 12 এর পর থেকে যতগুলো এপিসোড আসবে সেগুলো সবই কিন্তু সিজন 2 এর এপিসোড। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন প্রিন্স অ্যানিমের এপিসোড 13 শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই লয়েড অনেক দ্রুত উপরের দিকে ছুটে চলছে, আর সে মেঘের ওপারে চলে আসে। সেখানে এসে লয়েড কেউ একজনের সাথে ফাইট শুরু করে। তখন আমরা দেখতে পাই একটি অ্যাঞ্জেল অনেকগুলো ক্রিস্টাল শট লয়েডের দিকে ছুড়ে মারছে, আর লয়েড সেগুলোকে ডিফেন্স করছে। এরপর ফাইটের একটা পর্যায়ে ওই অ্যাঞ্জেল অনেকগুলো ক্রিস্টাল শট একসাথে মারলে লয়েড সবগুলোকে ঘুষি দিয়ে রুখে দেয়, তবে এতে সে একটু আহত হয়। এরপর সে সাথে সাথে নিজেকে হিল করে অনেক শক্তিশালী একটা মানা ম্যাজিক অ্যাক্টিভ করে, আর যেটা ছিল তার ডাবল কাস্টিং। এরপর সে তার ওই অ্যাক্টিভ করা ম্যাজিকটা অ্যাঞ্জেলের দিকে ছুঁড়ে মারে। তখন আমরা দেখতে পাই অ্যাঞ্জেলের এতে কিছুই হয় না, বরং সে তার ক্রিস্টাল শট দিয়ে একটা শিল্ড তৈরি করেছিল, সে ওইটার ভিতরেই অবস্থান করছিল। তখন অ্যাঞ্জেলটি বলে এখন আর কোনো লাভ হবে না। এরপর সে তার ইনফিনিটি শর্ট দিয়ে একটা ক্যাসেল তৈরি করে, শর্টের ক্যাসেল, অথবা আপনারা বলতে পারেন তলোয়ারের প্রাসাদ। সেই শর্টগুলোকে সে লয়েডের দিকে তাক করে এবং বলে, এখন তুমি যত প্রায়শ্চিত্তই করো না কেন, তোমাকে কেউই দয়া দেখাতে পারবে না, নিজেকে আরো শক্তিশালী করো। লয়েড বলে, আপনি ঠিক বলেছেন। এরপর সিন চেঞ্জ হয় সেলুম কিংডমে। আমরা দেখি র্যান এখন সম্পূর্ণরূপে একজন মেড হয়ে গেছে। সে লয়েডের কাছে এসেছে লয়েডকে ঘুম থেকে জাগাতে। সে দেখে লয়েড তার কক্ষে নেই, সেখানে শুধু গ্রিম আর শিরোকে দেখতে পায়। এরপর র্যান তাদের কাছে গেলে লয়েড র্যানকে পেছন থেকে ভয় পাইয়ে দেয়। আসলে লয়েড র্যানের একটা শেখানো ম্যাজিকের মাধ্যমে লুকিয়েছিল। লয়েড বলে, তুমি আমাকে যে মানা ব্লক শিখিয়েছো, এরপর থেকে আমি আমার অস্তিত্ব লুকানোটা আরো ভালোভাবে শিখে গেছি। র্যান বলে, শুধু ভালোভাবে নয়, অনেক ভালোভাবে শিখেছো। আমার তো এটা শিখতে প্রায় 1 বছর সময় লেগেছিল, তবে তুমি তো অসাধারণ, সত্যি বলছি। তারপর সে কিছু একটা ভেবে শিরোর কুশ থেকে বেরিয়ে বলে, মন থেকে বলছি তুমি আসলেই অসাধারণ। লয়েড বলে, এ কি, তুমি এখানে এতদিন ধরে আছো? র্যান বলে, এই দিনগুলোর মধ্যে অভ্যাস হওয়াটা একেবারেই অসম্ভব। মিস সিলভা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সে অনেক স্ট্রিক্ট, আবার অনেক কুল, আর সে মন থেকেও অনেক ভালো। এই নিয়মকানুন শেখা এতটাও সহজ নয়, তবে এখানের খাবার অনেক ভালো, আবার বিছানাটাও অনেক কোমল। লয়েড বলে, মনে হচ্ছে তোমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে। র্যান বলে, তবে লয়েড, মাস্টার, আমি নিজেকে প্রমাণ করার জন্য যাই করা লাগে না কেন আমি করব, আমি কথা দিলাম। তখন লয়েড বলে, আমরা যখন একা থাকবো তুমি আমাকে লয়েড বলতে পারো। তখনই র্যান বলে, লয়েড। ঠিক ওই সময় সিলভা তার ভয়ঙ্কর মুখ নিয়ে হাজির হয়। সিলভা বলে, না, সে এমনটা করতে পারে না। তখন র্যান আবার ভয় পেয়ে যায়। লয়েড বলে, গুড মর্নিং সিলভা। এরপর সিলভা এসে লয়েডের জামা কাপড় ঠিক করে দেয়। তারপর সিলভা র্যানকে বলে, তুমি এখানের একজন মেট, আর তুমি নিজের মাস্টারের সাথে এমনভাবে কথা বলছো যেন সে তোমার বন্ধু। তখন তো সিলভা র্যানকে উড়াধুরা ঝাড়তে শুরু করে। লয়েড বলে, মনে হচ্ছে র্যান এখন বোকা খেতে ব্যস্ত। তখন গ্রিম বলে, শুধু র্যানই নয়, আমার মনে হচ্ছে বাকিরাও বিজি। এরপর সিন চেঞ্জ হয় লডস রাজ্যের দিকে। আমরা দেখি লয়েড যেখানে তার অ্যাটাকের মাধ্যমে অনেক বড় একটা গর্ত করে দিয়েছিল, সেই জায়গাটা গ্যালিলিয়া তার স্পাইডার দিয়ে আটকে দেয়, আর লয়েড সেখানে লাফালাফি করছিল। তখন লয়েড বলে, গ্যালিলিয়া, রিকনস্ট্রাকশনের সময় তৈরি করা এই নেটটা আসলেই অসাধারণ। গভর্নর হয়ে এখন তোমার কেমন লাগছে গ্যালিলিয়া? গ্যালিলিয়া বলে, দায়িত্ব বেড়ে গেল। তখন ডালিয়া বলে, আমি কখনো ভাবিনি তুমি লডস আইল্যান্ডের গভর্নর হবে। গ্যালিলিয়া বলে, আমি সত্যি বলতে ভেবেছিলাম লয়েডই হয়তো এই দায়িত্বটা গ্রহণ করবে। লয়েড বলে, আমার বাবা আমাকে একজন গভর্নর অ্যাপয়েন্ট করার অথরিটি দিয়েছিল, তাই আমাকে হতাশ করো না। বিষয়টা একবার চিন্তা করে দেখো, যদি এই জায়গাটা
তোমাদের মতো লোকদের বাসস্থান হয়ে যায়, তাহলে গবেষণার জন্য ভালো সোর্স এখান থেকে পাওয়া যেতে পারে। তখন গ্রিম বলে সে এই জায়গাটার সঠিক ব্যবহার করতে চায়, তবে এটা জানা কথা যে এই জায়গাটা সম্পূর্ণ আগের মতো করতে এখনো অনেক সময় লাগবে। তখন ব্যাবিলিয়নও ওই স্থানে এসে হাজির হয়। ব্যাবিলিয়ন বলে ডিমন্স এই জায়গাটা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। লয়েড বলে আরে ব্যাবিলিয়ন, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো? গ্যালিলিয়া বলে এই দায়িত্বটা যেহেতু আমি পেয়েছি, আমি থাকতে এই জায়গায় আর কোনো বিপদ হতে দেব না। ডালিয়া বলে আমাদের এখন রক্ষা করার জন্য যেহেতু কেউ আছে, তাই কোনো সমস্যাও হবে না। গ্রিম বলে তোমরা যদি ডিমনিক অপিনিয়ন চাও তাহলে ডিভাইন সর্সারিকে বেছে নিতে পারো। তখন তো অ্যাসাসিন গিল্ডের সবাই হতভম্ব হয়ে যায়। গ্যালিলিও আর ডালিয়া বলে গ্রিম, তুমি একজন ডিমন? গ্রিম বলে তোমরা কি ভাবছো আমি কেডা? আমার লগে ইজ্জত ছাড়া কথা কইবা না। ব্যাবিলিয়ন বলে আমি তো ভেবেছিলাম তুমি একটা পকপক করা উড়ন্ত ছাগল। গ্রিম বলে ডিভাইন সর্সারি এমন একটা ম্যাজিক যেটা শুধু চার্চের ফলোয়াররাই পেতে পারে। গাইস, মনে আছে আমি সিজন 1-এর শেষ এপিসোডে বলেছিলাম আপনাদেরকে লয়েডের মরার কারণটা আসলে বলবো? ওই যে সিজন 1-এ সর্বপ্রথম এপিসোডে লয়েড মরে গিয়েছিল, কেন মরেছিল? তার কারণ হলো সে ডিভাইন সর্সারি শিখতে চেয়েছিল, কিন্তু তাকে অপবিত্র মনে করে আগুনে পুড়িয়ে মারা হয়। তাকে ডিভাইন সর্সারি শিখতে বাধা দেওয়া হয়। সৃষ্টিকর্তার শক্তি দেহে ছড়িয়ে পড়া এবং তার মাধ্যমে সকল কালো শক্তিকে প্রতিহত করা। এটা শুনতে অদ্ভুত মনে হলেও আমি জানি এটা অনেক কার্যকর। তখন ক্রো আর ডালিয়া ভাবে সৃষ্টিকর্তার শক্তি। গ্রিম বলে মনে হয় এরা বিষয়টা বিশ্বাস করতে পারেনি। ব্যাবিলিয়ন বলে আমরা জীবনে কখনোই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করিনি। গ্রিম বলে তো সবাই শোনো, আমার মনে হয় এখন সময় এসে পড়েছে চার্চে যোগদান করার। আপনি প্রথমে করতে পারেন প্রিন্স লয়েড। তখন লয়েড মুখ তেরা করে বলে তোমার কি মনে হয় আমি চার্চে যোগদান করব? এটা অন্য কোনো সময়, এখন নয়। তখন তো সবাই এই কথা শুনে মুখ ভেটকায়া ফেলায়। গ্রিম বলে আপনি এমন কি করেছেন মাস্টার? লয়েড বলে আরে ছাড়ো, তুমি বাদ দাও এসব কথা। তোমার কি মনে হয় আমি এমন কিছু করতে পারি? আসলে আমার উদ্ভট কর্মকাণ্ডের কারণে আমাকে বের করে দিয়েছে। গাইস, বুঝেছেন বিষয়টা? লয়েড চার্চেও আকাম ঘটাইছে, তবে সেটা সিজন 1-এ দেখানো হয়নি। লয়েড আরো বলে এটা 2 বছর আগের ঘটনা, হয়তো তারা ওই ঘটনা এখন ভুলে গেছে। তখন পিছনে থাকা বাকিরা সবাই এই কথা শুনে হইচই শুরু করে। ডালিয়া বলে তোমার এসব কথা শুনে মনে হচ্ছে আমারও এখন সর্সারি শিখতে হবে। গ্যালিলিও বলে ব্যাবিলিয়ন তুমি তার সাথে যাবে। লয়েড বলে হ্যাঁ, যদি আমিও কোনো ডিভাইন সর্সারি শিখতে পারি ভালো হবে তো। লয়েড বলে তাহলে ঠিক আছে, চলো সবাই চার্চে যোগদান করা যাক। এরপর সিন চেঞ্জ হয়। লয়েড বলে বাহ, আমি 2 বছর পর এই জায়গাটা আবার দেখতে পাচ্ছি। র্যান বলে আমার এই জায়গাটা একদমই পছন্দ হয়নি। লয়েড বলে তুমি এখানে না আসলেও পারতে র্যাম। র্যান বলে আসলে মিস সিলভার পরিবর্তে আমার এখানে আসতে হয়েছে, কারণ সে তার কাজে অনেক বিজি, আর এমনিতেও আমি তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম। এরপর র্যান শিরোর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ব্যাবিলিয়ন লয়েডকে বলে সত্যি বলবে, তুমি চার্চের সেবা এই জন্য করতে চেয়েছিলে যেন তুমি কোনোভাবে ডিভাইন সর্সারি শিখতে পারো, তাই না? লয়েড বলে ফান্ড জমা করা, ক্লিনিং করা, গান গাওয়া, প্রেয়ার করা। যদি তুমি এখানে অনেক লম্বা একটা সময় থাকতে পারো তাহলে হেভেন থেকে তোমাকে একটা ব্লেসিং দেওয়া হবে যেন তুমি ডিভাইন সর্সারি শিখতে পারো। ব্যাবিলিয়ন বলে আমি বুঝতে পেরেছি, এই কাজটা এতটাও সহজ নয়। এরপর সিন চেঞ্জ হয়, চার্চের ভিতরের কিছু সিন দেখানো হয়। এরপর লয়েড একটা ফাদারের কাছে এসে বলে হ্যালো ফাদার, গুড আফটারনুন। ফাদার বলে গুড আফটারনুন ছোট্ট ছেলে, তুমি এখানে প্রার্থনা করতে এসেছো? তুমি তো অনেক বুদ্ধিমান। এরপর ওই ফাদারটা লয়েডের চেহারা ভালো করে দেখলে সে একদম চুপ হয়ে যায়, আর তখনই ফাদার লয়েডকে দেখে আটকে ওঠে। ওই ফাদারটা বলে আরে এ তো লয়েড দিস এলুম। এরপর সে বলে আরে তুমি এখানে কি করছো? 2 বছর আগে যা করেছো আমি সেই বিষয়টা এখনো ভুলিনি। এই চার্চে তুমি যে আতঙ্ক ছড়িয়েছো তার জন্য তোমাকে কখনোই ক্ষমা করা হবে না, তাই চলে যাও এখান থেকে, বের হয়ে যাও এই পবিত্র জায়গা থেকে। গ্রিম আর ব্যাবিলিয়ন বলে সে তো বললই না সে আসলে কি করেছে। তখনই লয়েডের পেছনে একটা সিস্টার এসে বলে এই ঘটনাটা হয়েছে অনেক সময় পার হয়ে গেছে, তাই না ফাদার? লয়েড বলে আরে ঈশার। তো গাইস, এই মেয়েটার নাম হলো ঈশার। ঈশার বলে তোমার সাথে কতদিন পর আবার দেখা হলো, তাই না লয়েড? ফাদার বলে লয়েডের কথা আসলেই তুমি তাকে এত আদর কেন করো? ঈশার বলে কিন্তু আমি তো এটা আপনার কাছ থেকে শিখেছি ফাদার। যদিও লোকেরা ভুল করে, কিন্তু তারা যদি সেই ভুলটা শোধরাতে চায় তাহলে সৃষ্টিকর্তাও তাকে ক্ষমা করে দেয়, তাই না? তাই আমরা কারো উপরই ক্ষুব্ধ নই। ফাদার বলে তবে আমি এখনো ক্ষুব্ধ হয়ে আছি। তখনই শিরো কিউট সেজে ফাদারকে পটানোর চেষ্টা করে। তার ফেস দেখে মনে হচ্ছে সে এমনটা বলছে একে ক্ষমা করে দিন না ফাদার। ফাদার বলে আমি তোমাকে আগেই বলে রাখি, তোমার এখানে ফিরে আসা আমি সম্পূর্ণরূপে এখনো মেনে নিতে পারিনি, তবে হ্যাঁ, তোমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ তো তোমাকে দেওয়াই যায়।
তখন তো ফাদার শিরোর উপর লাফালাফি করছিল। ফাদার বলে, আর এই কিউট বাচ্চাটার নাম কি বলো তো? লয়েড বলে, এর নাম হলো শিরো। এরপর সিন চেঞ্জ হয়, তারা সবাই চার্চের ড্রেস পরে আছে। তখন ফাদার বলে, আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক পরিশ্রম করবে। এরপর লয়েড তার ক্লিনিং এর কাজ শুরু করে। শুরুতেই সে একটা এন্টিক পিস পরিষ্কার করতে গিয়ে সেটাকে ভেঙে ফেলে। ভাঙার পর তো সে চুপচাপ ওই স্থান থেকে হেঁটে যাচ্ছিল। তখনই ঈশার বলে, তুমি এখন কোথায় যাচ্ছ লয়েড? এরপর লয়েড বলে, আমাকে ক্ষমা করে দিও ঈশার, আমার ভুল হয়ে গেছে। ঈশার বলে, তুমি যদি তোমার এই ভুলটা অজান্তে করে থাকো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে না। তুমি কি ঠিক আছো? তোমার কোথাও আবার চোট লাগেনি তো? লয়েড বলে, আরে না না, আমি ঠিক আছি। ঈশার বলে, কমপক্ষে এটা তো ভালো হয়েছে যে তুমি ঠিক আছো। তখনই তার কিছু একটা মনে পড়ে। ঈশার বলে, আরে এই এন্টিক পিসটা তো ফাদারের সবচেয়ে পছন্দের ছিল। কোনো সমস্যা নেই, আমি তোমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেব। লয়েড বলে, না দরকার নেই, আমি ক্ষমা চেয়ে নেব। ঈশার বলে, লয়েড তুমি কত ভালো। তখন ডালিয়া আর ব্যাবিলিয়ন বলে, সে লয়েডকে তার লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করছে। এরপর লয়েড ওই স্থান থেকে চলে যায়। র্যান বলে, সে অনেক অদ্ভুত বিহেভ করছে। লয়েডের কি হয়েছে? ঈশার বলে, আমার তো এমনটা মনে হয় না, লয়েড সবসময় একটা ভালো ছেলে ছিল। র্যান বলে, কি সবসময়? আচ্ছা, সে যখন ছোট ছিল সে কেমন ছিল? ঈশার বলে, সে একটুও বদলায়নি। তার ম্যাজিক এতটা পছন্দ, সে অন্য কোনো কিছু খেয়ালই করে না। এইবার সে চার্চে যুক্ত হয়ে ডিভাইন সর্সারি শিখতে চায়, তাই না? তখন তো র্যান আর ব্যাবিলিয়ন ভোলা মুখ করে রাখে, তারা কিছুই জানে না। তখন ঈশার একটু মুচকি এসে বলে, সে আসলেই বদলায়নি। এর আগেও লয়েড অনেক কিছুই ভেঙেছে। তখন একটা পাস্টের সিন দেখানো হয়। ঈশার দৌড়ে এসে বলছে, এ কি লয়েড, তুমি আরেকটা জিনিস ভেঙে ফেললে? আর তুমি কি ঠিক আছো? লয়েড বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ঈশার বলে, কমপক্ষে এটা তো ভালো হয়েছে যে তুমি ঠিক আছো। তখন লয়েড বলে, তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো। ঈশার বলে, হ্যাঁ ঠিক বলেছ, বেয়াদব একটা। লয়েড বলে, আরে না, এতটাও শাস্তি দিতে বলিনি। তুমি একটা কাজ করো, আমাকে ডিভাইন সর্সারি দিয়ে শাস্তি দাও। ঈশার বলে, আমি এমনটা কখনোই করব না। ফাদার বলেছেন, ডিভাইন সর্সারি শুধু তাদের উপর ব্যবহার করব যারা অনেক অনেক খারাপ কাজ করেছে। তবে আমার এটা শুনে ভালো লাগছে, তুমি নিয়মকানুন মেনেই থাকতে চাও। বুঝতে পেরেছি, আমরা একসাথে গান গাইবো, তুমি কি বলো? তখনই লয়েড ওই স্থান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়, একটা ডিমন চার্চের ভিতরে অ্যাটাক করে দিয়েছে। তখন তো লয়েড ওই বিষয়টা লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর ঈশার লয়েডকে খুঁজছিল। তখন তো লয়েড লুকিয়ে লুকিয়ে হাসছিল আর দেখছিল। ওই ডিমনটা লয়েডের উপর অনেক বড় একটা কাঠের টেবিল ছুঁড়ে মারলে ঈশার লয়েডকে বাঁচানোর জন্য লয়েডের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন লয়েড বলে, আরে ঈশার, তুমি ব্যথা পেলে নাকি? তুমি কি ঠিক আছো? তখন ঈশার চিন্তিত হয়ে পড়ে। ঈশার বলে, তুমি কি ঠিক আছো নাকি কোথাও ব্যথা পেয়েছো? বলো কোথায় চোট পেয়েছো? লয়েড বলে, আরে না না, আমি একদম ঠিক আছি। তখন ঈশার বলে, এটা শুনে স্বস্তি পেলাম যে তুমি সম্পূর্ণ ঠিক আছো। এরপর কেউ একজন ওই ডিমনটাকে শেষ করে দেয়। সিন চেঞ্জ হয় এবং বর্তমানের সিন দেখানো হয়। ঈশার বলে, লয়েড পরে এটা স্বীকার করে নেয় যে সে আসলে কি করেছিল। আই মিন গাইস, এই ডিমনটাকে লয়েডই এখানে এনেছে, যেন কেউ এটাকে ডিভাইন সর্সারি দিয়ে শেষ করার সময় লয়েড সেটা দেখতে পারে। যাই হোক, এরপর ঈশার আরো বলে, তারপরে তাকে চার্চ থেকে বের করে দেওয়া হয়। তখন তো ব্যাবিলিয়া র্যান অবাক হয়ে যায়। তারা বলে, তার মানে লয়েড এসব করেছে? ঈশার বলে, ফাদার যেসব অ্যান্টিক কালেকশনগুলো বছরের পর বছর ধরে জমা করেছে সেগুলো লয়েডের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আর তাই এরপর থেকে সবাই বেচারা লয়েডকে শয়তান বাচ্চা বলে। তবে এটা কখনোই সত্য হতে পারে না। আমি তাকে অনেক ভালো করে চিনি, সে আসলে যেমনটা দেখায় সে তেমনটা নয়। তখন একটা পাস্টের সিন দেখানো হয়, ঈশার আর লয়েড একসাথে গান গেয়েছিল। গাইস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ঈশার সে ডিভাইন সর্সারি জানে। তার ডিভাইন সর্সারি দেখে অ্যাঞ্জেলো মুগ্ধ হয়ে যায়। আমি বলতে চাচ্ছি, এই ঈশারের গলার সুর অনেক শক্তিশালী এবং মনোমুগ্ধকর। যদি কোনো ডিমন তার গলার সুর শুনে তাহলে সে ধ্বংস হয়ে যায়, যদি কোনো হিউম্যান শুনে তাহলে সে মুগ্ধ হয়ে যায়। যাই হোক, ওই পাস্টের সিনে আমরা দেখি লয়েড এবং ঈশার একসাথে গান গেয়েছিল, যেখানে ঈশার লয়েডের গলার সুর শুনে অবাক হয়ে যায়। আর আমি গাইস আগেই বলে রাখি, লয়েড কিন্তু তার সুরের মাধ্যমে ডিভাইন সর্সারি করবে না, আর সে এটা করতেও জানে না। কিন্তু তবুও ঈশার লয়েডের যে সুর দেখে, এমন সুর সে কখনোই দেখেনি। সে এটা দেখে অনেক অবাক হয়ে যায়, আর এজন্যই সে লয়েডকে এত পছন্দ করে। আর পাস্টের সিনে আমরা যে দেখতে পাই লয়েড আর ঈশার একসাথে গান গেয়েছিল, তারপর থেকে লয়েড আর কখনোই গান গায়নি। হয়তো এই বিষয়টায় তার কোনো ইন্টারেস্ট নেই। তো ঈশার বলে, আমি আশা করি লয়েড আমাদের সাথে আবার আসবে, সে আবার আমাদের সাথে গান গাইবে। তখন ঈশার ব্যাবিলিয়ন এবং র্যানকে বলে, আমি চাই লয়েড আমাদের সাথে যুক্ত হোক। আজ কমিউনিয়নের সময় একটা রিসাইটেল হবে, আর সারিয়াও সেখানে উপস্থিত থাকবে। গাইস, এই সারিয়া অনেক গুরুত্বপূর্ণ একজন চরিত্র, একেও আপনারা মনে রাখবেন। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি ক্ষমা চাওয়া তো থাক দূরের কথা,
লয়েড ফাদারের ওই ভাঙাচোরা এন্টিক পিস নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তখনই লয়েড দেখে দুইটা গুন্ডা একটি মেয়েকে বিরক্ত করছে। তখন ওই মেয়েটি লয়েডকে বলে, তুমি ওইটা কি ফেললে লয়েড? লয়েড বলে, আরে বোন সারিয়া এখানে। ওই গুন্ডাগুলো বলে, আমরা তোমার সাথে কথা বলছি, তোমার কি কানে সমস্যা নাকি? তোমার কাছে টাকা পয়সা সোনা দানা যা আছে সব দিয়ে দাও। তখন সারিয়া নামে ওই মেয়েটি বলে, তুমি কি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে জানো? তখন ওই গুন্ডারা বলে, না, কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না। তখন সারিয়া ওই স্থান থেকে চলে যেতে নেয়। তারপর ওই জায়গায় ব্যাবিলিয়ন আর র্যানও এসে পড়ে। লয়েড তো তখন গম্ভীর মুখে ওই স্থানে দাঁড়িয়েছিল। গাইস, এরা কাল লগে কি পাঙ্গা লইতাছে, অগ কপালে শনি আছে। ব্যাবিলিয়ন বলে, এ কে, তোমার বোন সারিয়া? লয়েড বলে, হ্যাঁ, সে সেলোমের 4th প্রিন্সেস। সে মিউজিক আর ইনস্ট্রুমেন্ট অনেক বেশি পছন্দ করে, আর সে সব ধরনের ইনস্ট্রুমেন্টেই অনেক বেশি পারদর্শী। তবে সে মিউজিক ছাড়া আর অন্য কোনো কিছুকেই পাত্তা দেয় না, আর সে আসলেই অনেক অদ্ভুত। তখন তারা সবাই বলে, হ্যাঁ, সম্পূর্ণ তোমার মতো। গাইস, কথা কিন্তু ঠিক, একজন ম্যাজিকের পাগল আর একজন মিউজিকের পাগল। তখন ওই গুন্ডাগুলো সারিয়াকে তুলে ফেলে। ওই গুন্ডাটি বলে, শোনো আমার কথা, আমি একটা ইনস্ট্রুমেন্টে অনেক বেশি পারদর্শী। তখন সারিয়া ব্লাশ করে ওঠে। সারিয়া বলে, কি সেটা বলো? ওই গুন্ডাটি বলে, আমি মানুষের চিৎকারের মিউজিক শোনাতে পারি। এরপর ওই গুন্ডাটা পাগলের মতো হাসতে থাকে। তখনই ঈশার পিছন থেকে এসে ওই গুন্ডাটিকে খাপ করে ধরে ফেলে। ঈশার বলে, দয়া করে থামো, সে কোনো ইনস্ট্রুমেন্ট নয়, সে আমার বন্ধু। তখন ওই গুন্ডাটি বলে, তুমি এই ইনস্ট্রুমেন্টের আওয়াজ শুনতে চাও? এরপর গাইস, ওই শালায় ঈশারের এমন স্পটে হাত দেয় বলা যাবে না। তখন তো ঈশার অনেক জোরে চিৎকার করে। ওই গুন্ডাটি বলে, দেখেছো কত সুন্দর চিৎকার? ঈশার বলে, তুমি এমনটা করতে পারো না, এরকমটা শুধু দুইজন প্রেমিক প্রেমিকাই করতে পারে। তখন তো সারিয়াও উল্টাপাল্টা বলছিল। সারিয়া বলে, আরে আসলেই তো, সুরে সুরে চিৎকার করছে, তার মানে তোমার জোরে চিৎকার বের করার জন্য এমন করাটা জরুরি। তখন ঈশার বলে, তুমি কি বলছো এসব সারিয়া? তখন তো ফাদারও কান্নাকাটি শুরু করে। ফাদার বলে, রিসাইটেল গেছে পানিতে। লয়েড বলে, কিসের রিসাইটেল? ব্যাবিলিয়ন বলে, আজ যে রিসাইটেলটা হয় সেটার কথাই বলছে, যেখানে সারিয়া আর ঈশার একসাথে গাইবে। যেই এটা শুনে তার মন উৎফুল্ল হয়ে যায়, আর এমনিতেও এটা অনেক বিখ্যাত। লয়েড বলে, ও, তার মানে এজন্যই সারিয়া আজ এখানে। তখন গ্রিম বলে, মাস্টার, আপনি না চেয়েছিলেন ডিভাইন সর্সারি শিখতে? এমনটাও তো হতে পারে যে আপনি কোনো রিচুয়ালের মাধ্যমে ডিভাইন সর্সারি শিখে যেতে পারেন। শুনে মন উৎফুল্ল হয়ে ওঠে, চমৎকার কিছু মনে হচ্ছে, আর তাই আমি এই রিসাইটেলকে ক্যান্সেল হতে দিতে পারি না। শোনো র্যান। তখন সারিয়া বলে, এই সুর যতই ভালো হোক না কেন, ঈশারের আবেগ এখনো ঠিকভাবে দেখা যাচ্ছে না। তুমি কিছুই জানো না। আমার বিশ্বাস যে আমি ঈশারকে আরো বেশি আবেগী করতে পারবো। তখন ঈশার একটু ব্লাশ করে। ঈশার বলে, তুমি এমন কথা বলো না প্লিজ। সারিয়া বলে, ঈশারের মুখ থেকে সুর বের করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো পিয়ানোর সাউন্ডের ব্যবহার। তখন ওই গুন্ডা চটে যায়। গুন্ডা বলে, তোর চিল্লানের সময় আইয়া পড়ছে, খারাপ তুই। আমি বুঝি না গাইস, এ কেমন রাজকুমারী, এর কোনো ইজ্জতই নাই। যাই হোক, তখনই র্যান কাস্ট করে মানা ফোকাস সাকিউবাই স্কেল। তখন ওই সুঘ্রাণের প্রভাবে ওই স্থানে থাকা সবাই বেহুশ হয়ে যায়। লয়েড বলে, সেই কাজ করেছো র্যান? গ্রিম বলে, সে একবারেই এটা করে ফেলেছে। বিষকে কন্ট্রোল করা সে তো অনেক ভালোভাবে শিখে গেছে। প্রিস্ট আর গুন্ডাদের বেহুশ করায় সম্পূর্ণ সাকসেস। লয়েড বলে, এটা মানা ব্লকের একটা অ্যাপ্লিকেশন, গিল্ড মানা ফোকাসের জন্য এটা ব্যবহার করা হয়। তখন লয়েড বলে, মানা ফোকাস মানা ব্লক স্টেটের সময় মানাকে রিলিজ করার জন্য একটাই অ্যাপিচিওর যথেষ্ট। এর মাধ্যমে শুধু পেশারই বড় হয় না, লক্ষ্যবস্তু ভেদ করাও খুব সহজ। আর এছাড়াও আমি তাকে যেমন রিসার্চ করতে বলেছি সে তেমনটাই করেছিল। এখন সে বিষকে নকআউট গ্যাসে পরিণত করতে পারে। তুমি অনেক বেশি পরিশ্রম করছো র্যান। তখনই ওই গুন্ডা দুটো আবার উঠে চিল্লাচিল্লি শুরু করে। র্যান বলে, আমি দুঃখিত লয়েড, যেভাবে বিষটাকে মডিফাই করা শিখেছিলাম আমি সেভাবে আসলে করতে পারিনি। তখন ব্যাবিলিয়ন বলে, এই গাধাগুলোর জন্য আর একটু বেশি গ্যাস প্রয়োজন ছিল হয়তো। তখনই ওই গুন্ডারা ব্যাবিলিয়নের দিকে ছুটে আসে। ব্যাবিলিয়ন বলে, মনে হচ্ছে এদেরকে শিক্ষা দিতেই হবে। লয়েড বলে, না থামো, এদের বেহুশ করলেও পরে এসে তারা আবার ঝামেলা বাঁধাবে। এরপর লয়েড ওই গুন্ডাগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। ওই গুন্ডাগুলো বলে, ওরে পিচ্ছি, তুই কেডা, সামনের তে সর নাইলে ঠাসা দিমু। তখনই ওই গুন্ডারা দেখে তারা একটা পাহাড়ের উপর এসে পড়েছে। তখন তো তারা সবাই এই বিষয়টা দেখে অবাক হয়ে যায়। তো গাইস, বুঝলেন এখানে কি হয়েছে? লয়েড জেডের টেলিপোর্ট শক্তি ব্যবহার করেছে। লয়েড বলে, এখনো অনেক কিছু শেখা বাকি, কে জানে তাদের টেলিপোর্ট করে কোথায় পাঠালাম। এরপর সিন চেঞ্জ হয় সবাই চার্চের ভেতরে। ফাদার বলে, আমি এটা কখনো ভাবিনি আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন আসলে এত কিছু ঘটে যায়। লয়েড বলে, হ্যাঁ ঠিক বলেছেন, যদিও আমার সাথী ব্যাবিলন ওই গুন্ডাদের মেরে তাড়িয়ে দিয়েছে। ব্যাবিলন বলে, হ্যাঁ, প্রিন্স লয়েডের আদেশেই করেছি। মনে মনে ভাবে, কিন্তু ভয়ে আমার শরীর এখনো কাঁপছে। এই টেকনিকটা আসলে জেডের। এই বাচ্চাটা আর কি কি করবে কে জানে, এভাবে আর কতদিন সে আমাদের সাহস বাড়াতে থাকবে। র্যান ভাবে, যদি অন্যরাও এটা দেখতে পেত
যদি আমরা আমাদের টেকনিকের জন্য মানা সিগনেচার তৈরি করা শিখতে পারি তাহলে হয়তো লয়েডও এটা একদিন করতে পারবে। তখনই কেউ একজন এসে ফাদারকে ডাক দেয়। সে বলে, শুনুন ফাদার, সময় হয়ে গেছে। তারপর তারা রিচুয়ালের জন্য চলে যায়। তখন লয়েডের বোন সারিয়া লয়েডকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। লয়েড বলে, বোন সারিয়া, আপনাকে এতদিন পর দেখে অনেক ভালো লাগলো। তখন তো সারিয়া লয়েডের নামই ঠিক মতো বলতে পারছিল না। ব্যাবিলিয়ন বলে, সে নিজের ভাইকেই ভুলে গেল। তখন ঈশার বলে, এটা ভালো যে সারিয়ার এখনো তার ভাইয়ের নাম মনে আছে। এমনিতে যারা শুধু মিউজিকের সাথে যুক্ত, ঈশার তাদের ছাড়া কাউকেই মনে রাখে না। ব্যাবিলন বলে, তাহলে লয়েডও কি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে? ঈশার বলে, না, সে আমাদের সাথে একবার গান গিয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। লয়েড, চলো, তুমি আজকে আমাদের সাথে গান গাইবে। তখনই সারিয়া লয়েডের সামনে এসে দাঁড়ায়। সারিয়া বলে, না, আমার মনে হয় না সে এটা করতে পারবে। আমি চাই না সে প্র্যাকটিস ছাড়াই রিসাইটেলে যুক্ত হয়ে পারফরমেন্স খারাপ করুক। আমরা ওর স্পিড যাচাই বাছাই করার পর তিনজন একসাথে মিলে পারফরমেন্স করতে পারবো। লয়েড, তুমি আমাদের রিসাইটেল সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে, পরে আমি তোমাকে এ বিষয়ে প্রশ্ন করব। লয়েড বলে, আমি এখনো অদ্ভুত একটা প্রেশার ফিল করছি। র্যান বলে, তো কি হয়েছে? তার কথায় কান্না দিয়ে তুমি সম্পূর্ণ চার্জটাই ঘুরে দেখো না। লয়েড বলে, না, আমি রিসাইটেলে যুক্ত হতে চাই। গ্রিম বলে, আমার তো মনে হয় কোনো রিচুয়ালের মাধ্যমে ডিভাইন সরসারি পাওয়া যাবে, নাকি কোনো মানা সিগনেচারের মাধ্যমে। লয়েড বলে, এমনটা বলা হয় আপনি মানা সিগনেচারের মাধ্যমে অনেকগুলো ফিনোমিনা তৈরি করতে পারেন, কিন্তু রিচুয়াল বেশি মানাওয়ালা লোকদের একই রকম ফিনোমিনা তৈরি করতে সাহায্য করে। গ্রিম বলে, হ্যাঁ, রেইন ড্যান্স এর সবচেয়ে ভালো উদাহরণ। তখনই লয়েড কিছু একটা ফিল করতে পারে। গাইস, আপনাদেরকে একটা স্পয়লার দেই, এটা লাক্সার পাওয়ার। বলতে পারেন কয়েক সেকেন্ডের জন্য লয়েড মেইন ভিলেনের সাথে কানেক্ট হয়েছিল। তখন সবাই একটা টেবিলে বসে। ফাদার সবাইকে ওয়াইন সার্ভ করছিল। ফাদার বলে, তোমরা কি জানো এই ওয়াইনটা রিসাইটেলের জন্য 3 বছর ধরে ওয়েটিং লিস্টে আছে, আর তাই আমি চাই এটা সবাই ট্রাই করুক। লয়েড বলে, হ্যাঁ অবশ্যই। তখন ফাদার তো শিরোকে দেখে গুতাগুতি শুরু করে। আমার মনে হয় এই ফাদারের শিরোর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। এরপর ঈশার আর সারিয়া রিচুয়াল শুরু করে। ঈশার তার সুর দিয়ে গাইতে শুরু করে। এটা শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। র্যান এটা শুনে অবাক হয়ে তাকিয়েছিল। লয়েড বলে, ঈশার আর সারিয়া আসলেই অনেক ট্যালেন্টেড। আসলেই যারা এটা শুনবে তারা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, আর তারা ওই সবকিছুই পাবে যা তারা চায়। আসলেই অসাধারণ। গ্রিম, তুমি কি এটা দেখছো? তখন আমরা দেখি গ্রিম তো এটা দেখে কান্নাকাটি করছে। গ্রিম বলে, তার ম্যাজিক তো আমারে ধইরা ফালাইছে। লয়েড বলে, তাহলে তো বিঙ্গো। এরপর লয়েড গ্রিমের মুখ থেকে তলোয়ার বের করে ফেলে। সেটা দিয়ে ঈশারের সুর থেকে আসা মানা সিগনেচারকে লয়েডের তলোয়ারে মাখায়। লয়েড বলে, এই মানা সিগনেচারটা তো আসলে একটু ভিন্ন। এটা জিওমেট্রিক শেপ দিয়ে তৈরি করা একটা সরসরার রোটেশন মনে হচ্ছে। আমি এমন কিছু না কখনো দেখেছি, না কখনো শুনেছি। আর এর প্রভাব দেখতে গেলে এটা হেলথ ক্লাস স্পেলের সাথে অনেকটাই মিলে যায়। আর এটা আশপাশের 10 মিটার রেডিয়াসের মধ্যে হিলিং পার্টিকেলের বৃষ্টির মতো মনে হচ্ছে। তো এখন কেমন লাগছে তোমার? গ্রিম কাঁদতে কাঁদতে বলে, আমার সুরসুরি লাগছে। লয়েড বলে, তোমার আসলে কি হচ্ছে? গ্রিম বলে, আমার ভাগ্য ভালো যে সরসরার ইশারের কাছে মানা বেশি নেই, তাই এতে বেশি ক্ষতি হবে না। লয়েড বলে, তার মানে আমি ঠিকই ছিলাম, ইশার ডিভাইন সরসারি করতে পারে। হেভেনলি মেসেঞ্জার তার উপর অনেক সন্তুষ্ট। এখন এমনটা মনে হচ্ছে মানা সিগনেচার এমন একটা ভাষায় যেটা আমি পড়তে পারছি না, আর এটা ধীরে ধীরে আরো বেশি চমৎকার মনে হচ্ছে। গ্রিম বলে, তার মানে আপনার কাছে বলার কোনো ভাষাই নেই? তো এখন আপনি কি করবেন? লয়েড বলে, সত্যি বলতে আমি অদ্ভুত কারো একটা দৃষ্টি অনুভব করতে পারছি। গ্রিম বলে, অদ্ভুত দৃষ্টি? লয়েড বলে, হ্যাঁ, এমন একটা দৃষ্টি যেটা আসলে মানার সোর্স। এই রিসাইটেলের শুরু থেকেই আমি সেটা অনুভব করতে পারছি, আর তখন এটা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তখন গ্রিমও ঠিকভাবে অনুভব করলে এটাই দেখতে পারে যে কারো একটা দৃষ্টি। গ্রিম বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমিও অনুভব করতে পারছি। তাহলে এসব কোথা থেকে আসছে? লয়েড বলে, আমার মনে হয় এটা উপর থেকে আসছে। গ্রিম বলে, তাহলে কেউ কি ছাদের উপর থেকে দেখছে? লয়েড বলে, না, এটা তার থেকেও অনেক উপরে। এটা যদি কোনো হেভেনলি মেসেঞ্জার হয় তাহলে বিষয়টা কতই না অসাধারণ হবে। তারপরে সে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং বলে, তো ঠিক আছে ব্যাবিলন আর র্যান, তোমরা থাকো, আমি এখনই আসছি। এরপর আমরা দেখি লয়েড ইশারের ওই মানা সিগনেচার ফলো করতে করতে আকাশের ওপারে অনেক উঁচুতে উঠে যায়। লয়েড বলে, এটা কত দূরে? আমি জীবনেও এতটা দূরে টেলিপোর্ট হইনি, এখনো টেলিপোর্ট হয়েই যাচ্ছি, টেলিপোর্টেশন শেষই হচ্ছে না। তখন ওই দৃষ্টি থেকে আসা মানা সিগনেচারকে ভেঙে লয়েড ওই মানার ভেতরে ঢুকে যায় এবং সেখান থেকে সে মেঘের ওপারে চলে যায়। আমরা দেখি লয়েড আর গ্রিম টেলিপোর্ট হয়ে মেঘের ওপর এসে পড়েছে। লয়েড বলে, আরে দেখো গ্রিম, আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা কত সুন্দর, তাই না? গ্রিম বলে, এটা আসলে কোথায়? আমি এখানে কখনোই আসিনি। লয়েড বলে, ঠিক কথা বলেছ, আমিও দেখিনি। আর এখান থেকেই সিজন 2 এর এই অসাধারণ এপিসোডটির সমাপ্তি হয়।
তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।